যে কথাটা আমি প্রথম দিন থেকে বলছি, চুপ্পুকে সরান। যতদিন এখানে চুপ্পু থাকবে আপনার এই মসনদ, আপনার এটা হচ্ছে ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডের ব্যাপার। এখনই যদি চুপ্পু বলে যে আমি এই পার্লামেন্ট ভেঙে দিলাম এবং ক্ষমতা হস্তান্তর করে দিলাম, কার কাছে? সেনাবাহিনী প্রধানের কাছে। কি করার আছে? কারণ এই সংবিধানে এটাই প্রভিশন, এই সংবিধানে এটাই প্রভিশন। আপনি দেখলেন সেই চুপ্পু এই কাজটাই করে আসে। চুপ্পু গেলেন চিকিৎসার কথা বলে ইংল্যান্ডে গেলেন কি জন্য? চিকিৎসার কথা বলে। একটা মানুষ ফিজিউটি, তার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড, আইনে সে পালাতো, রাষ্ট্রপতি শপথ নিছেন এই সংবিধান অনুযায়ী দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। সে কিভাবে একজন পলাতক আসামির সাথে ফোনে কথা বলে এদেশে কিভাবে সামরিক শাসন জারি করা যায় সে নিয়ে তিনি পরামর্শ করে আসছেন। উনি চিকিৎসার কারণে পদত্যাগ করতে পারে, দেশ থেকে বের হতেই পারে। মানে আপনি তাকে পদত্যাগ করে আবার দেশ থেকে বের করে দেওয়ার একটা এগ্রিমেন্ট করতেছেন কার সাথে? আমার ভাই বললো সব দল এক না, সবাই এক না। জুলাইয়ের সাথে বেইমানি করতেছে বলে আজকে সংস্কার হচ্ছে না, জুলাইয়ের সাথে বেইমানি হচ্ছে বলে এই ভাইয়ের সন্তানদের এখনো বিচার হচ্ছে না। এই চুপ্পুরা এখন এখানে বসে আছে, এই এস্টাবলিশমেন্ট এখনো আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সো এই রক্তের বিরুদ্ধে দাঁড়ায় আছে কে? এই কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন যতক্ষণ আপনি এই অবৈধ ডকুমেন্টটাকে যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, এই অবৈধ ডকুমেন্টটাকে যতক্ষণ পর্যন্ত আপনি বাতিল না করবেন, বৈধ বাংলাদেশের জন্ম হবে না। 16ই ডিসেম্বর সেজন্য আমি বলছি পরাধীনতার শুরু, বিজয় আসবে যেদিন এই ভারতের তৈরি ডকুমেন্ট ফেলে দিবেন, সেদিন আমার সন্তানদের রক্তের দাম দেওয়া হবে এবং আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাবো। আর যতদিন আপনারা চুপ্পুদেরকে রেখে দিবেন, এই সংবিধান রেখে দিবেন, ততদিন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। সুতরাং হয়তোবা সময় খুব কাছে, আবারও রাস্তায় নামতে হবে। কারণ এই বিপ্লবের ফল আমরা ঘরে তুলে আনতে পারিনি। সবচেয়ে বড় ভুল সেদিন বঙ্গভবনে যাওয়া। সেদিন যদি শাহবাগে যাইতাম, সংবিধান ছুঁড়ে ফেলে দিতাম, একটি জনগণের সরকার তৈরি করতাম, তাহলে আজকে আমার ভাইদেরকে এভাবে কাঁদতে হতো না। আল্লাহ আমাদের এটা কবুল করুক। আর ইনশাল্লাহ নতুন বাংলাদেশের যাত্রা যেভাবেই হোক এই সংবিধান দিয়ে হতে পারে না। 55 বছর এই দেশকে শাসন করতেছেন আপনি একটা অবৈধ ডকুমেন্ট দিয়ে। আমি আবার বলে দিচ্ছি, 55 বছর যে দেশকে আপনি শাসন করতেছেন একটা অবৈধ ডকুমেন্ট দিয়ে, যে ডকুমেন্টের নাম সংবিধান। তো অবৈধ জিনিস দিয়ে কোনদিন বৈধ হতে পারে? এই যে কেন বললাম অবৈধ, দেখেন আমি বেশি আগে যাব। 70 সালে নির্বাচন করল, নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। সেই নির্বাচনটা হলো কিসের ভিত্তিতে? পাকিস্তানের নির্বাচন হলো। আবার মনে রাখেন, সেটা কি হলো? পাকিস্তানের নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের যে ইস্তেহার বা এলএফও কোনো জায়গায় কিন্তু ছিল না আমরা আলাদা হয়ে ফেডারেল কোনো কিছু করব। এবং ওই নির্বাচনটার মূল উদ্দেশ্য ছিল এই নির্বাচন হয়ে পাকিস্তানের জন্য একটা সংবিধান প্রণয়ন করা হবে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পাইলেন, পাওয়ার পর 25 তারিখ থেকে যুদ্ধ শুরু হল। 25শে মার্চ 1971 সমস্ত আওয়ামী লীগের এমপিরা পালায় কলকাতা চলে গেল। খেয়াল করে দেখেন, আপনারা যারা এখানে যারা ওই সময় ছিলেন, আপনারা একটু খেয়াল করে দেখেন যে সমস্ত এমপিরা পালিয়ে কোথায় চলে গেল? কলকাতা চলে গেল। 10ই এপ্রিল আপনি সরকার গঠন করলেন। সরকার গঠন করতে পারে কে? এক জনগণ সরাসরি ভোট দিয়ে, অথবা যুদ্ধকালীন সময়ে যারা এমপি থাকবে বা গণপরিষদের মেম্বার থাকবে, তারা এক জায়গায় বসে ভোট দিয়ে একটা সরকার নির্বাচিত করবে। তাজউদ্দিন আহমেদ বলেন, আমি ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে বললাম একটা সরকার তৈরি করে দেয়। আবার বলতেছি, তাজউদ্দিন আহমেদের বইটা আপনারা পড়েন, সেখানে তাজউদ্দিন আহমেদ নিজে বলতেছে, আমি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে বললাম একটা সরকার তৈরি করে দেয়। যুদ্ধকালীন সময় আপনার এমপি অথবা এই দেশের জনগণ ছাড়া অন্য দেশের কেউ সরকার গঠন করতে পারে? পারে না। তাহলে 10 তারিখে আপনি যে সরকার গঠন করলেন, সেই সরকারটা কি হলো? ভারতের তৈরি সরকার। তাহলে আপনারা আমরা যারা দাবি করি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করলাম 25 তারিখ থেকে, ঠিক হলো? হলো না। এবার আসেন
তারিখে আমরা একটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট দিলাম, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট দিলাম। এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্টটা বলা হয় বাংলাদেশের যাত্রার শুরু। JFR জ্যাকব, সে সেই সময় ছিল চিফ অফ স্টাফ অফ ইস্টার্ন কমান্ড। তার একটা বই আছে, সারেন্ডার অ্যাট ঢাকা। সেই সারেন্ডার অ্যাট ঢাকাতে সে বললেন যে আমি চাঁদউদ্দিন আহমেদকে বললাম একটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট লিখে নাও, তোমরা না পারলে আমি সুব্রতকে বলে দিচ্ছি। সুব্রত হচ্ছে তখন ব্যারিস্টার সুব্রত চৌধুরী, কলকাতার, সে তোমাদেরকে লিখে দিল। এই সুব্রত চৌধুরী আপনার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট লিখে দিলেন। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্টে লেখা আছে শেখ সাহেব রাষ্ট্রপতি হবেন, শেখ সাহেব যতদিন রাষ্ট্রপতি থাকবেন না ততদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কে ভাইস প্রেসিডেন্ট হিসাবে সৈয়দ নজরুল ইসলাম থাকবেন। আবার বলেছে নট এন অ্যাক্টিং রাষ্ট্রপতি, এখানে আপনারা দেখেন পরে লেখা আছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে, উপরাষ্ট্রপতি হিসাবে। এবং বলা আছে শেখ সাহেব যখন আসবেন তখন সে শপথ নিতে হবে, এবং কার কাছে শপথ নেবেন সে কথাটাও নামটাও লেখা আছে। 10 তারিখে শেখ সাহেব এদেশে আসলেন, কোনো শপথ নিলেন না। এই সংবিধানের জার্নিটা শুরুই হচ্ছে 11 জানুয়ারি 1972-এ প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972। আবার বলে দিচ্ছি 10 তারিখে কিন্তু উনি শপথ নেননি, 11 তারিখে উনি এই অর্ডার পাস করলেন। কেমন করে? তাহলে যে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন না সে অর্ডার দিতে পারেন? তাহলে এই অর্ডারের থেকেই শুরু, এই অর্ডারটা তাহলে অবৈধ অর্ডার। তো যে অবৈধ অর্ডার থেকে আপনি একটা সংবিধান রচনা করার ক্ষমতা পাইলেন, সে সংবিধান বৈধ হয় কিভাবে? কেন এই কথাটা বললে এই সংবিধান অবৈধ? এই সংবিধান যদি অবৈধ না হয় তাহলে আমাদেরকে এত রক্ত দিতে হচ্ছে কেন? কারণ সংবিধানটা হচ্ছে প্রতারণার একটা দলিল। সংবিধান 4টা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। কি কি 4টা স্তম্ভ? দেখেন, জাতীয়তাবাদ। কোন জাতীয়তাবাদ? আওয়ামী লীগ যে জাতীয়তাবাদের কথা বলে সেটা বলে বাঙালি জাতীয়বাদ। না, এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে যে আমরা এই ভূখণ্ড পাইলাম মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। বাঙালি জাতীয়তাবাদ তো আপনারাই কবর দিলেন 1905 সালে। বঙ্গভঙ্গর সময় যখন বঙ্গবন্ধু রদ করে ফেলে দিলেন 1911 সালে, তখন তো আপনারা বললেন না বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু থাকবে না। মাউন্ট ব্যাটেন যখন ABC পরিকল্পনায় এই বাংলা নিয়ে একটা অঞ্চল তৈরি করতে চাইলেন, তখন তো কংগ্রেস ওটা মেনে নিল না। তাহলে আমরা যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে তো 47 হয়নি, এটা মীমাংসিত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের এটা হয়েছে। যে মুসলিম জাতীয়তাবাদের মধ্যে যদি হয়ে থাকে, আপনি সংবিধানে কিভাবে বাঙালি জাতীয়তাবাদ ঢুকালেন? আসেন, দ্বিতীয়টা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। 91% মুসলমানের দেশে 70 সালের ভোট হলো, সে ভোটের লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এবং কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোনো আইন করব না। আপনি সংবিধানে 72 সালে ধর্মনিরপেক্ষতা ঢুকালেন কিভাবে? কে দিল আপনাকে? ম্যান্ডেট তো পাইতে হবে। আপনাদেরকে একদম সবাইকে আমরা সবসময় আমি চ্যালেঞ্জ করি, ভাইরে 25শে মার্চের আগ পর্যন্ত একটা ডকুমেন্ট দেখান যে ডকুমেন্টে 7ই মার্চের ভাষণ বলেন, 6 দফা বলেন, 11 দফা বলেন, 21 দফা বলেন, যুক্তফ্রন্টের কোথাও ধর্মনিরপেক্ষতা ছিল, সমাজতন্ত্র ছিল না। আপনি কনস্টিটিউশনে ঢুকাই দিলেন ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। তাহলে 4টার মধ্যে যদি 3টার জন্যেই এই যুদ্ধ হয়নি। এদেশের মানুষ কোনো দিন সে যুদ্ধ করেনি। এদেশের মানুষ একটা ধর্মপ্রাণ মানুষ। সেই সংবিধান আপনাকে ইন্ডিয়া তৈরি করে দিল। কি তৈরি করে দিল? 4টা জিনিসের উপর, যে 4টা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। তাহলে এই অবৈধ ডকুমেন্ট দিয়ে 55 বছর আপনি দেশ শাসন করলেন। আজকে 24শে আমার সন্তানেরা রক্ত দিয়ে প্রমাণ করে দিল এই অবৈধ জিনিস দিয়ে ফ্যাসিস্ট তৈরি হতে পারে, কোনো দিন ইনসাফ কায়েম হতে পারে না। যদি ইনসাফ কায়েম হতে না পারে তাহলে ইনসাফের জন্য 2টা কাজ করতে হবে। একটা কাজ কি? এই সংবিধান পরিবর্তন করতে হবে। এই সংবিধান পরিবর্তন করতে হবে। আমার শহীদের ভাই উনি বললেন রাজনৈতিকভাবে সবাই, হ্যাঁ, 270 দিন একসাথে বসে আপনারা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন এই সংবিধান পরিবর্তন করা হবে।
আপনারা হা ভোটে ভোট চাইলেন, কিন্তু আপনারা কি করলেন দেখেন, বেইমানির ফল কোনোদিন ভালো হয় না। আমি সেই 5ই আগস্টের পর থেকে প্রথম দিন থেকে, হাসিনুর ভাইও আছে, প্রথম দিন থেকে আমি বলে আসি, আপনি যদি বীজটাকে রেখে দেন গাছ ভালো হবে না, রাষ্ট্রপতি সরান, চুপ্পুকে সরান। সেই কথাটাই কিন্তু আজকে বিএনপি করতেছে। দেখেন কেন করতেছে।